এই আয়াস, আমার পিরিয়ড হচ্ছে। কি বলছো এসব? তুমি তো প্রেগনেন্ট। এই অবস্থায় পিরিয়ড হয় কিভাবে? জানি না, কিন্তু সত্যি আমার পিরিয়ড হচ্ছে। নীলা যখন 4 মাসের প্রেগনেন্ট, হঠাৎ করে ওর আবার পিরিয়ড শুরু হয়। ব্যাপারটা সত্যিই ভাবি তোলার মতো। পেটে বাচ্চা থাকা অবস্থায় কারোর পিরিয়ড হয় নাকি? যাই হোক, তার প্রায় 1 মাস পরে অবশেষে ডাক্তারের শরণাপন্ন হলাম। অনেক আগেই ডাক্তারের সাথে কনসাল্ট করার কথা ছিল, কিছু সমস্যার কারণে হয়ে ওঠেনি। যখন নীলার গর্ভের সন্তানের বয়স 5 মাস, দ্বিতীয়বারের মতো নার্সিং হোমে গেলাম। ভেতরে নীলার আল্ট্রাসোনোগ্রাম করানো হলো। আমি ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছি। একটু পরে ডাক্তার আমার সামনে রিপোর্ট নিয়ে এসে হাজির হয়। জান্নাত আপা, কিছু জানতে পারলেন? নীলার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটার কারণ কি? জান্নাতুল ফেরদৌস এই নার্সিং হোমের একজন ডাক্তার, আমার পূর্ব পরিচিতা। সেই কারণে আপা বলে সম্বোধন করি তাকে। জান্নাত আপা এসে আমার পাশে বসলেন, তারপর রিপোর্টটা আমার হাতে দিলেন। কি হলো? কিছু বলছে না কেন? কি হয়েছে? দেখো আয়াস, আমি কিভাবে নিউজটা তোমায় দেব জানি না। সত্যি বলতে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আর শুধু আমি কেন, পুরো ইউনিট তোমার ওয়াইফের রিপোর্ট দেখে স্তব্ধ। জান্নাত আপার কথা শুনে আমার টেনশন আরো বেড়ে যেতে লাগলো। বললাম, কেন? কি হয়েছে নীলার? আমার বাচ্চারা কি আর? না, তেমন কিছু হয়নি, বরং উল্টোটা হয়েছে। মানে? নীলা আবার প্রেগনেন্ট। হোয়াট? আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, এটা আমার নিজেরই প্রথম প্রথম বিশ্বাস করতে কষ্ট হয়েছে। তবে এটা সত্যি যে নীলার গর্ভে 5 মাসের বাচ্চার পাশাপাশি একটা 4 সপ্তাহের বাচ্চার ভ্রূণ স্পষ্ট দেখা যাচ্ছে, আর সে স্বাভাবিক নিয়মেই বেড়ে উঠছে। জান্নাত আপার কথা শুনে একটা প্রচন্ড শক খেলাম। এসব কি করছে আমার পরিবারের সাথে? আর কেনই বা করছে? মহিলাদের যমজ বাচ্চা হয় জানে, কিন্তু এইভাবে কারোর 2বার প্রেগনেন্ট হওয়া? ভয় রীতিমতো হাত পা কাঁপতে লাগলো আমার। জানি না এরা আসন্ন পরিস্থিতি কি হতে চলেছে, আর আমি সবটা কিভাবে সামাল দেব। যাই হোক, সেদিনের মতো নীলাকে নিয়ে বাসায় ফিরে জান্নাত আপা আমায় নিষেধ করে দিয়েছিলেন যেন এই মুহূর্তে ওকে কিছু না জানায়, তাহলে ওর মেন্টাল স্ট্রেসের প্রভাব বাচ্চাদের উপর পড়তে পারে। এইভাবে আরো একটা মাস কেটে গেল। একদিন রাতে হঠাৎ করে নীলার পেটে প্রচন্ড পেইন শুরু হয়। আমি নার্সিং হোমে কল করতেই তারা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়। যত দ্রুত সম্ভব নীলাকে নিয়ে নার্সিং হোমে পৌঁছে গেলাম। ডাক্তার জানালেন এই সময় ডেলিভারির কোনো লক্ষণ নেই, আর সেটা সম্ভব নয়। আবার নীলার আল্ট্রাসোনোগ্রাম করানো হলো। আজ জান্নাত আপা নার্সিং হোমে নেই, উনি একটু জরুরি কাজে ঢাকার বাইরে আছেন। একজন নার্স আমার দিকে ছুটে আসলেন। তাকে এইভাবে ছুটে আসতে দেখে আমি প্রচন্ড ঘাবড়ে যাই। সর্বনাশ হয়ে গেছে আয়াস সাহেব। কি হয়েছে নার্স? সিরিয়াস কিছু হয়েছে? আপনার ওয়াইফের বড় বেবিটা রেসপন্স করছে না। আমাদের ধারণা সে আর বেঁচে নেই। এটা কি করে হতে পারে নার্স? আপনি আসুন, তারপর নিজের চোখে দেখবেন। নার্সের কথা শুনে তার সাথে ছুটে গেলাম। আল্ট্রাসোনোগ্রাম স্ক্রিনের দিকে তাকাতেই ভয়ে চোখ ঝোলা ছানা পড়া হয়ে যায় আমার। আর বুঝতে বাকি রইল না সবকিছুর মূলে এই বাচ্চাটা। নীলার গর্ভের বড় বেবিটাকে ওই শেষ করে দিয়েছে, যাতে নিজের বাইরে আসার পথে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়। তাছাড়া ডাক্তারের বক্তব্য অনুসারে ওর বৃদ্ধি স্বাভাবিক কোনো বাচ্চাদের মতো নয়, ও অস্বাভাবিক আকারে বেড়ে চলছে। এক অদ্ভুত রহস্যময় আতঙ্ক ঘিরে ধরল আমায়, সাথে উপস্থিত সবাইকে অবাক করে দিল। নীলার প্রথম বাচ্চাটা এভাবেই মারা যায়, আর দ্বিতীয় বাচ্চাটা ধীরে ধীরে ওর গর্ভে বেড়ে উঠতে থাকে। একদিন রাতে ঘুমিয়ে আছে, ঠিক তখনই একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পাই। আমি যেন একটা অন্ধকার ঘরের ভেতরে বসে আছে। একটু পর ঘরের দরজাটা খুলে একটা মেয়ে ঢুকে পড়ল। আলোর অভাবে তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে আমি তার গলার আওয়াজ শুনতে পাচ্ছি। কি ভেবেছিলে আয়াস, আমার সাথে অন্যায় করে তুমি পার পেয়ে যাবে, তাই তো? কে? কে তুমি? এখনো চিনতে পারছো না বুঝি কে আমি? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমায়? দেখো, একদম খেয়ালই করো না আমার সাথে। তুমি যেই হও না কেন, আমার সামনে এসো। দেখতে চাও আমাকে? দেখে ভয় পেয়ে যাবে না তো আবার? না, পাবো না। আগে সামনে এসো আমার। ঠিক আছে, দেখো তবে। এরপর মেয়েটা ধীরে ধীরে নিজেকে প্রকাশ করতে থাকে। তার সমস্ত অবয়ব আমার সামনে আসতে পুরো থ হয়ে গেলাম আমি। ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কি চেনা যায়? এ কি তুমি? না, তুমি ফিরে আসতে পারো না। তুমি তো মরে গেছো। মরে গেছি? কই, আমি তো মরিনি, আমার মারা হয়েছে। তুমি ফিরে এলে কি করে? কি চাও তুমি, বলো? প্রতিশোধ, প্রতিশোধ চাই আমি।
দেখো, তুমি অনেক আগেই মরে গেছো। এখন আর বিরক্ত করো না আমায়। শান্তিতে বাঁচতে দাও আমাকে। আমার জীবনটাকে এলোমেলো করে দিও না। শান্তিতে বাঁচতে দেব? তোমরা দিয়েছিলে আমায় শান্তিতে বাঁচতে? আমিও তো বাঁচতে চেয়েছিলাম। হ্যাঁ, জানি একটা ভুল হয়ে গেছে আমার, তার জন্য ক্ষমাও চাইছে। কিন্তু তুমি দয়া করে আমার স্ত্রী আর সন্তানের কোনো ক্ষতি করো না। এখন ক্ষমা ভিক্ষা চেয়ে আর কিচ্ছু হবে না। শুধু দেখতে থাকো আমি কি করি তোমার। বিদায়। এই বলে মেয়েটা ধীরে ধীরে আমার চোখের সামনে থেকেই গায়েব হয়ে যায়। নীলার বাচ্চার ডেলিভারি না হওয়া পর্যন্ত বাকি দিনগুলি আকাশ পরিমাণ দুশ্চিন্তা আর হতাশা নিয়ে পার করতে হয়েছে। অবশেষে সে প্রতীক্ষিত দিন ঘনিয়ে এলো। নীলার গর্ভের বাচ্চা এতটাই বাজে পজিশনে চলে গিয়েছিল যে ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু দুর্ভাগ্য, সেই অপারেশনের শেষ রক্ষা হল না। জমে মানুষের টানাটানিতে শেষ পর্যন্ত জমেরই জয় হলো। ডাক্তার আমার বাচ্চার স্ত্রী কাউকেই বাঁচাতে পারল না। আমার চোখের সামনে নীলার মৃত্যুর কোলে ঢলে পড়ে আরো একটা মৃত্যু। ঠিক 2 বছর আগে যেভাবে রঞ্জনার মৃত্যু হয়েছিল, তবে সে মৃত্যু আমাদের জন্য মোটেও হৃদয় বিতরক ছিল না, পরম সুখের ছিল। রঞ্জনা আর নীলা আমার কলিগ ছিল। আমাদের 3 জনের একটা ভালো বন্ডিং ছিল। আমার আর নীলার আর্থিক অবস্থা তখন খুব ভালো একটা ছিল না। দুজনে মিলে বিয়ের প্ল্যানও করেছিলাম। রঞ্জনা এসবের কিছু জানত না। আমার আর নীলার জন্য টাকার সমস্যা একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায়। সেই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন ছিল। তখন আমি আর নীলা মিলে একটা প্ল্যান করি, আর সেটা হলো রঞ্জনার সাথে প্রথমে মিথ্যে প্রেমের নাটক করা। যেহেতু অনেক দিনের পরিচয়, রঞ্জনা খুব তাড়াতাড়ি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এরপর একদিন ওকে অনেক বুঝিয়ে সুঝে এক প্রকার জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক করি। নীলা লুকিয়ে আমাদের ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখে। এরপর শুরু হয় আমাদের আসল গেম। রঞ্জনাকে দিনের পর দিন ভিডিওর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতেই থাকে। এইভাবে ওর থেকে প্রচুর অর্থ হাতিয়ে নেয়। এক পর্যায়ে ভেবেছিলাম ওকে এসবের থেকে মুক্তি দিয়ে দেব, কারণ ততক্ষণে আমার আর নীলার ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেপে উঠেছে। একদিন রঞ্জনা এসে আমাকে এমন একটা খবর দিল, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও জানায় আমার সন্তান বড় হচ্ছে ওর গর্ভে, অর্থাৎ ও প্রেগনেন্ট। সে মুহূর্তে কোনো কিছুর বিনিময়ে বাচ্চাটাকে নষ্ট করতে রাজি করতে পারিনি আমি। যেহেতু আমাদের ভেতরে একটা রিলেশনশিপ ছিল, রঞ্জনা চেয়েছিল অতীতের সবকিছু ভুলে আমরা আবার নতুন করে সংসার করি। কিন্তু রঞ্জনা চাইলে কি হবে? আমি যে কোনোদিন তাকে ভালোই বাসিনি, আমি শুধু নীলাকে ভালোবেসেছি। তাই বাধ্য হয়ে সেদিন রঞ্জনাকে আমার আর নীলার রাস্তা থেকে সরিয়ে দিতে হয়েছিল। নিজের হাতে খুন করেছিলাম ওকে, নয়তো ওই সবটা পুলিশের কাছে গিয়ে ফাঁস করে দিত। আমি তখন পালিয়েও বাঁচতে পারতাম না। আমি জানি সেদিন রাতের দেখা আমার স্বপ্নের রঞ্জনা সত্যি এসেছিল। আমার স্ত্রীর মৃত্যুর পেছনে হয়তো ওর কোনো হাত আছে, আবার নাও থাকতে পারে। তবে পাপ যে কাউকে ক্ষমা করে না, এটা হারে হারে বুঝতে পেরেছে। অন্যায় মানুষকে ক্ষণিক সময়ের জন্য মুক্তি দিলেও এক সময় বহুগুণ শাস্তি নিয়ে সে ফিরে আসে। নীলা ওর শাস্তি পেয়ে গেছে। এখন বাকি জীবনটা আমাকে নিজের স্ত্রী সন্তানের মৃত্যু শোক আর অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে কাটাতে হবে। এর থেকে বড় শাস্তি একটা মানুষের জন্য কি বা হতে পারে? কাউকে কষ্ট দিলে আপনিও কষ্ট পাবেন, আজ অথবা কাল, অথবা কিছু বছর পর। সৃষ্টিকর্তা বিচার করতে ভুলে যায় না।